ভিডিওটি যারা ক্লিক করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার দীর্ঘ 30 বছর জ্যোতিষ চর্চায় শতাধিক পণ্ডিত, জ্যোতিষী, তান্ত্রিক, ধর্মগুরুদের সঙ্গে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে যতটুকু সত্যের সন্ধান পেয়েছি আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি সকলে উপকৃত হবেন। তবে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে ফোন করে নেবেন। তাহলে দেখতে থাকুন আজকের আলোচনা। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের গুরুত্ব যে কতখানি আজকের যুগে সারা বিশ্বের মানুষ তা জানতে পেরেছে। মানুষের করতল এবং তার ভেতরের রেখাসমূহ দেখে তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান বেশ সহজেই বলা যায়। বর্তমানে বহু ব্যক্তি এই শাস্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান লাভ না করেই নিজেদের জ্যোতিষী বলে প্রচার করেন। এদের কাছে কেউ কেউ কররেখা বিচার করতে এলে এরা অজ্ঞানবশত কয়েকটি প্রধান রেখার উপর 2-4 বার চোখ বুলিয়েই সমক্ষ বিচার না করেই ফলাফল ঘোষণা করে থাকেন। শুধু তাই নয়, তাদের প্রতিকার স্বরূপও ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। তাই যাতে সাধারণ মানুষ এই অল্প শিক্ষিত জ্যোতিষী দ্বারা প্রতারিত না হয়, তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আপনারা দেখলে সকলে উপকৃত হবেন। হাতের রেখা বিচারের পূর্বে হাতের কিছু অঙ্কন চিত্র সেগুলো বিচার করা প্রয়োজন। যেমন তারা চিহ্ন, এটি বৃহস্পতির কার্যসূচক। এই চিহ্নের ফলাফল কররেখার উপর নির্ভর করে। যেমন চতুষ্কোণ চিহ্ন, করতলের এই চিহ্ন থাকলে জাতকের উন্নতি প্রকাশ, কিন্তু আয়ুরেখায় থাকলে অশুভ সূচনা করে। বিন্দু চিহ্ন, এই চিহ্ন সাদা হলে শুভ ফলদায়ক, নীল হলে রোগ ব্যাধি, কালো হলে খুব অশুভ ফল প্রদান করে। বৃত্ত চিহ্ন, রবি স্থান ভিন্ন অন্য স্থানে থাকলে অশুভ বলে জানতে হবে। ত্রিভুজ চিহ্ন বৈজ্ঞানিক সাফল্য। ক্রস চিহ্ন বৃহস্পতির স্থান ছাড়া সর্বত্রই শুভ সূচক। কররেখা বিচার করে নিখুঁত ফলাফল ঘোষণা করতে হলে কররেখা বিচারকের প্রথমে আঙ্গুলি এবং তার পর্বগুলো বিচার করে দেখতে হবে। প্রথমে জানতে হবে কোন আঙ্গুলি কোথায় রাশি অবস্থান। এটি সহজভাবে জানার জন্য নিচে উদাহরণ দেওয়া হলো। তর্জনী আঙ্গুলি বৃহস্পতি, মধ্যমা আঙ্গুলি শনি, অনামিকা আঙ্গুলি রবি, কনিষ্ঠা আঙ্গুলি বুধ, বৃহস্পতির আঙ্গুলি শুক্র। এই কারণে তর্জনীকে বলা হয় বৃহস্পতির আঙ্গুলি, মধ্যমাকে বলা হয় শনির আঙ্গুলি, অনামিকাকে বলা হয় রবির আঙ্গুলি, কনিষ্ঠাকে বলা হয় বুধের আঙ্গুলি, আর বৃদ্ধাঙ্গুলিকে বলা হয় শুক্রের আঙ্গুলি। এই সব আঙ্গুলি ছোট বা বড় হলে তার ফলাফল কী হয় সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তর্জনী মধ্যমার সমান বা দীর্ঘ হলে জাতক গর্বিত ও বিলাসী প্রিয় হয়। এরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। কোনো আত্মীয় স্বজন যদি আর্থিক দিক থেকে কিছু দুর্বল হয়, এরা তাকে আত্মীয় বলে পরিচয় দিতে চায় না। কিন্তু তর্জনী মধ্যমা অপেক্ষা ছোট এবং স্বাভাবিক হলে জাতক কর্মঠ ও উগ্র স্বভাবের হয়। তর্জনীর প্রথম পর্ব অন্য দুটি পর্বের চেয়ে দীর্ঘ হলে জাতক ধর্ম সম্বন্ধে বড় বড় কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। তর্জনীর প্রথম পর্ব দীর্ঘ ও সুচালু হলে জাতক প্রকৃতি ধার্মিক, ও তর্জনীর দ্বিতীয় পর্ব সবচেয়ে দীর্ঘ হলে জাতক উচ্চ বিলাসিতা প্রিয় হয়ে থাকে। তর্জনীর তৃতীয় পর্ব অপর দুটি পর্বের চেয়ে বড় হলে জাতক খুব অহংকারী হয় ও নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। যদি তর্জনী মধ্যমার প্রথম পর্বের মধ্যদেশ পর্যন্ত লম্বা অর্থাৎ সাধারণ গঠনের হয়, গাঁট শূন্য হয় এবং বৃহস্পতি ক্ষেত্রে উচ্চ হয়, তাহলে জাতক ধর্ম সম্বন্ধীয় ভান দেখায়। মধ্যমার প্রথম পর্ব সুচালু হলে জাতক উগ্র স্বভাব সম্পন্ন ও খিটখিটে মেজাজের হয়। মধ্যমার প্রথম পর্ব চৌকো হলে জাতক গম্ভীর স্বভাবের এবং স্থূলাগ্র হলে জাতক চিন্তাশীল হয়। মধ্যমা বাঁকা হলে জাতক হত্যাকারী হয়। মধ্যমার প্রথম পর্ব অন্য দুটি পর্বের অপেক্ষা দীর্ঘ হলে জাতক সবসময় নিজের মৃত্যু কামনা করে থাকে। মধ্যমার তৃতীয় পর্ব দীর্ঘ হলে জাতক হিংসাপরায়ণ হয়। যদি এই আঙ্গুলি উঁচু না হয়ে গাঁটযুক্ত হয়, তবে জাতক গুহশাস্ত্র বা যোগশাস্ত্র, জ্যোতিষ, ইন্দ্রজাল ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করে। অনামিকা তর্জনীর সমান দীর্ঘ হলে জাতক শিল্পবিদ্যায় পারদর্শী ও ধনবান হয়। অনামিকার মধ্যমার সমান হলে জাতক জুয়ারি হয়। মধ্যমা থেকে দীর্ঘ হলে
শিল্পবিদ্যা সম্বন্ধে স্বাভাবিক জ্ঞান বিশিষ্ট হয়, অর্থাৎ কারো উপদেশ ছাড়াই শিল্পবিদ্যার অনুশীলনী করতে সমর্থ হয়। অনামিকার প্রথম পর্ব চৌকো হলে জাতক সব বিষয়ে কারণ অনুসন্ধানী হয়, শিল্প সম্বন্ধে অনুসন্ধান করে। এই পর্বটি সবচেয়ে দীর্ঘ অর্থাৎ লম্বা হলে জাতক শিল্পবিদ্যার প্রতি খুব আগ্রহী হয়।